ওসমান হাদির উপর যে হামলা সেটি বাংলাদেশের অস্তিত্ব গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের যিনি দায়িত্বে আছেন তিনি এবং সবাই নানা রকম বক্তব্য দিয়েছেন। আপনার কাছে কি মনে হয়, এই যে এগুলো তো রাজনীতি, আগেও যারা রাজনীতি করেছেন তারা দেশ চালিয়েছেন, আমরা কি সামনের দিকে এগিয়েছি? আপনাকে ধন্যবাদ সিদ্দিকুর রহমান খান অধ্যাপক, তাকে শুভেচ্ছা। প্রথমে যাদের জন্য আমরা বিজয় পেলাম, ৩০ লাখ শহীদ, সর্বোচ্চ ত্যাগ যারা করেছেন সেই মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। স্বাধীনতা তো হচ্ছে অন্যের অধীনতা থেকে মুক্ত। তাই বাংলাদেশে একটা তো হয়েছে, 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানিদের শাসন থেকে মুক্ত হয়েছি, অর্থাৎ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এখন 54 বছরে আমরা কতটা এগিয়েছি, যারা আমাদের সরকারে ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা কতটা কি করেছেন সেই হিসাব নিকেশ করা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ সবার বাংলাদেশ, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে, দল মত নির্বিশেষে। এখন রাজনৈতিক দলগুলোর এক ধরনের যে মধ্যে প্রতিযোগিতা, যে আমরাই দেশপ্রেমিক, অন্যরা দেশপ্রেমিক নয়, এই ধরনের একটা সবসময়ই থাকে। আমরাই সঠিক পথে আছি, অন্যরা বেঠিক পথে। আর ইতিহাস তো বদলানো যাবে না, আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, ইতিহাসে যা ঘটেছে সেটাকে উল্টানো যাবে না, আরেকটি ইতিহাস তৈরি করে সেটা করা যায়। এখন প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ফ্যাসিস্ট শক্তির, স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তির এই ভয় কেন এবং সন্ত্রাসী শক্তি। এখন সরকারের দায়িত্ব তো প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার যাতে কোনো রকম হুমকি না হয়। এখন সরকার তো ওসমান হাদির উপর হামলার পরে এসব কথা বলছে, তার আগে যদি সজাগ থাকতো, আগে যদি চিহ্নিত করা যেত তার উপর কারা হামলা করতে পারে, এবং এটা তো পরিকল্পিত বোঝা যায়। তাদের সাথে হাদি একজন প্রার্থী ছিলেন, প্রার্থী আছেন এখনও, তার সাথে ঘনিষ্ঠতা করে ঘনিষ্ঠ সম্পর্ক করে তারপর তার নির্বাচনী প্রচারে যাদের সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে, প্রচারে যোগ দিয়েছেন। তারা কিভাবে আসলো? আবার একজন যে প্রধান সন্দেহভাজন, তিনি অস্ত্রসহ ধরা পড়েছিলেন, আবার জামিনে কিভাবে বের হলো? অনেকে বের হচ্ছেন এখন, আবার অনেকে বের হতে পারে না। আপনি ধরেন যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছিল, যে সাংবাদিকরা জেলে আছেন, সেই 2024-এর সেপ্টেম্বর থেকে, তারা কিন্তু কেউ বের হতে পারেনি। পরবর্তীকালে একজন সাংবাদিক, সে 71 মঞ্চের অনুষ্ঠানের গ্রেপ্তার হয়েছিলেন, তিনি বের হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনও বের হয়েছেন, তাই তো? কিন্তু অন্যেরা বের হননি। বরং একজন সাংবাদিক, কিন্তু আমরা গতকাল দেখলাম যে তিনি প্রথমে ডিবি অফিসে নিয়ে গেল, তখন পরবর্তীকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো। আমরা তো এই মামলার দেশ চাই না, আমরা রক্তচক্ষুর দেশ চাই না, আমরা গত 16 বছর যে শাসন ছিল সেরকম শাসন চাই না। একটা নির্ভয় শাসন চাই, একটা সবাই নিরাপদ বোধ করবে। আর অর্থনৈতিক কর্মসূচি কোনো সরকার হয়তো কিছুটা এগিয়ে নিয়েছে, কিছুটা পিছিয়ে নিয়েছে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এরকম যদি ধারণা থাকে যে সামনে নির্বাচন নিয়ে নতুন করে, যে জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই দলগুলোই তো এখন মাঠে আছে, কিন্তু মাঠে থাকা দলগুলোর মধ্যে কিন্তু সেই সংহতি সম্প্রীতি সেটা নেই। এখন বরং বেশ উত্তপ্ত বাক্য বিনিময়, একে অপরকে ঘায়েল করার চেষ্টা, সুযোগ পেলে মারামারিও করছেন, হানাহানি মারামারি। এবং এটাও আরো যদি আশঙ্কা আছে, সরকার বলছে যে তাদেরকে নিরাপত্তা দিবে, বন্দুক, অস্ত্র আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। আগ্নেয়াস্ত্র দিয়ে তো নির্বাচনী প্রচার চালানো যায় না। হ্যাঁ, কিন্তু যাদের ঝুঁকি আছে তাদের অবশ্যই
নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, অস্ত্রও দিতে হবে। আর সবটা মিলে এই রাজনৈতিক দলগুলো বলছে যে এর মধ্যে যে একেবারে বিপরীত কথা তাও নয়, আবার একমত নয়। এই মত ভিন্ন মতের মধ্য দিয়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারি কি, হচ্ছে গণতন্ত্র। জি, তো গণতন্ত্র সবার জন্য হতে হবে, সবাই সেখানে সবার জায়গা থাকতে হবে, সবাই তার বাছাই করার সুযোগ থাকতে হবে নির্বাচনে। আর অর্থনৈতিক যে বৈষম্য, 54 বছরে আমরা অনেক এগিয়েছি, কিন্তু বৈষম্যটা কিন্তু কমেনি। এমনকি জুলাই অভ্যুত্থানের পরেও মানুষের মধ্যে এই অভ্যুত্থানটাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেখানে বৈষম্য সুতরাং বিরোধী আমরা বৈষম্যটা একটা বাংলাদেশের জি। জ্বলন্ত সমস্যা, বেকারত্ব মানে সমস্যা, এখনো বৈষম্যটা আছেই। নিত্যপণ্যের দাম, বাজার অস্থিতিশীল থাকা, এটা এক সমস্যা। এই মোটা দাগে বড় সমস্যাগুলো মানে জনজীবনের সমস্যা। রাজনীতির সমস্যা আর জনজীবনের সমস্যার মধ্যে পার্থক্য আছে। রাজনীতির সমস্যা হচ্ছে যে কে ক্ষমতায় যাবে, কে থাকবে, আর জনজীবনের সমস্যা হচ্ছে তার মৌলিক চাহিদাগুলো পূরণ সেই সমস্যাগুলো আগের মতোই আছে, মানে অনেকাংশে। জি।